বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের সাথে নিয়মিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি যারা দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নেওয়ার চিন্তাভাবনা করতেছেন, তাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফিনান্স ব্যাংকিং ও বিমা এটার দ্বিতীয় অংশের ক্লাস করব। তো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হবেন। আর গত দিনকার ক্লাসে আমরা আমাদের ফিনান্স অংশ থেকে আসা বিগত বছরের কোশ্চেনগুলো যেমন সমাধান করেছিলাম, আজকের ক্লাসে আমরা দ্বিতীয় যে অংশটা অর্থাৎ ব্যাংকিং ও বিমা, এই অংশের আমরা ক্লাস করব। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করবেন এবং যত তাড়াতাড়ি আপনারা ক্লাসে চলে আসবেন তত বেশি সংখ্যক প্রশ্ন আমরা সবাই মিলে সমাধান করতে পারবো। এবং অ্যাজ ইউজুয়াল ক্লাসটা অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন। যারা যারা ডিসিইউতে পরীক্ষা দিবেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে, অথবা যারা দ্বিতীয়বারের প্রস্তুতি নেবেন, তারাও যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার টার্গেট হয়, তাহলে ডেফিনেটলি আপনার এই ক্লাসটা করাটা আপনার জন্য ফরজ কাজ। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্যার ফিনান্স ব্যাংকিং ও বিমা এখান থেকে টোটাল 16টা প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। সো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করবেন। সবার জন্য অপেক্ষা করতে চাই একটু সময়। সবাই দ্রুত চলে আসেন ক্লাসে, সবাই 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 দ্রুত চলে আসবেন ক্লাসে। আজকে ক্লাসে আমরা খুব বেশি সময় অপেক্ষা করব না, কারণ যেহেতু আমাদের এই ফিনান্স ব্যাংকিং ও বিমা এটা অনেকের নাই, অনেকে অথবা মার্কেটিং এর জন্য অপেক্ষায় বসে আছেন। আপনাদের জন্য বলতে চাই যে আমাদের মার্কেটিংয়ের ক্লাসটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের মার্কেটিং এর জনক অর্থাৎ আমাদের ফিলিপ কটলার, আমাদের দেলোয়ার স্যার, তার মাস্টার্সের অর্থাৎ MBA তার মিড টার্ম পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এজন্য উনি সবার কাছে দোয়া চাইছেন, উনি আজকের ক্লাসটা নিতে পারেন নাই। আর তার পরিবর্তে সুযোগটা পেয়ে আমি যেহেতু ব্যাংকিং ও বিমা অংশটা আমি আলোচনা করতে পারি নাই, এই অংশের ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আপনাদের সাথে ইনশাল্লাহ দেলোয়ার স্যার তার পরীক্ষা শেষ হওয়ার পর আগামী সপ্তাহে ইনশাল্লাহ মার্কেটিংয়ের একটা ফ্রি ক্লাস উনি আপনাদের ইনশাল্লাহ নিয়ে দিবেন, এই বলে উনি আমাদেরকে আশ্বস্ত করছেন এবং আমাকে বলছেন যে এই তথ্যটা যাতে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়। তো আমি জানিয়ে দিলাম ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের মার্কেটিংয়ের উপরে ক্লাস থাকবে। তবে আজকে ফিনান্স ব্যাংকিং ও বিমা অংশের ক্লাস। সবাই একটু জয়েন করে আসেন, আমরা আমাদের ক্লাসটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করি। আজকের ক্লাসে আমরা যেটা দেখতে চলেছি, সবাই যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আজকের ক্লাসে আমরা ব্যাংকিং ও বিমা, যেটা আমাদের দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয়, ব্যাংকিং ও বিমা থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, সেই টপিকগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, এখান থেকে আমরা শুরুতে একটু অধ্যায়ের নামগুলো যদি দেখে নেই, সেই অধ্যায়ের নামগুলোর মধ্যে খেয়াল করেন, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা আর কেন্দ্রীয় ব্যাংক। এইটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনার প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে আসাটাই স্বাভাবিক, টোটাল 11টা প্রশ্ন আসছে। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক, এটাও ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকেও প্রশ্ন আসে। এছাড়া হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এই জায়গা থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, যে নিচের কোনটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল বা কোনটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয় কোনটা, তারপর পে অর্ডার, ব্যাংকের আজ্ঞাপত্র, বিনিময় বিল ইত্যাদি সংক্রান্ত বিষয় থেকে আমাদের প্রশ্ন অতীতে পরীক্ষাতে আসছে। এছাড়া অন্যান্য টপিকগুলো থেকে 1টা 2টা 3টা করে প্রশ্ন আসছে পরীক্ষায়। আমাদের এই ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক, এই পর্যন্ত আমাদের ব্যাংকিং অংশের চ্যাপ্টারগুলো এই কয়টা চ্যাপ্টার, কয়টা 9টা চ্যাপ্টার। আমরা জানি যে ব্যাংকিং অংশে মোট 9টা চ্যাপ্টার। এই 9টা চ্যাপ্টার, এখান থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা 3টা বলবো, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তারপরে আমাদের বিমা সম্পর্কিত যেই চ্যাপ্টার, বিমা সম্পর্কিত আমাদের মোট চ্যাপ্টার 5টা। বিমা থেকে যে 5টা চ্যাপ্টার, এখান থেকে খেয়াল করে দেখেন প্রশ্নের সংখ্যাগুলো যদি খেয়াল করেন, জীবন বিমা টপিকটা অবশ্যই আপনার নজর কাড়বে। জীবন বিমা থেকে অদ্যাবধি মোট 15টা প্রশ্ন আসছে পরীক্ষায়। তারপরে বিমা সম্পর্কে মৌলিক ধারণা আর আপনার নৌ বিমা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসছে পরীক্ষাতে। সো আজকের ক্লাসে আমরা ব্যাংকিং অংশের এবং বিমা অংশের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটা আমরা সমাধান করব। ওকে, খেয়াল করে নেই, আমাদের টোটাল ব্যাংকিং ও বিমা থেকে মোট প্রশ্ন আসছে 68টা। হিসাবটা এই
8 বছরে টোটাল প্রশ্নের সংখ্যা 8 বছরে মোট 20টা করে, মোট প্রশ্ন হচ্ছে 160। 160টা প্রশ্নের মধ্যে স্যার আপনার ফিনান্সের যে প্রথম পত্র, ফিনান্স প্রথম পত্র থেকে, যেটা আমরা গত দিনকার ক্লাসে দেখছি, ফিনান্স প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে হচ্ছে 92টা। তাহলে 60 থেকে যদি আপনি 92 বাদ দেন তাহলে পেয়ে যাচ্ছেন মোট 68টা প্রশ্ন। যে 68টা প্রশ্ন আপনার কোথায় পরীক্ষাতে আসছে? ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে। মোট প্রশ্নের সংখ্যা কয়টা? 68টা প্রশ্ন। আর এই 68টা প্রশ্নের মধ্যে আমরা দুই ভাগে যদি ভাগ করি, আমাদের ব্যাংকিং অংশ, এখান থেকে প্রশ্নের সংখ্যা হচ্ছে 40টা, আর আমাদের বীমা অংশ থেকে প্রশ্নের সংখ্যা হচ্ছে 28টা। এই রকমভাবে অ্যানালাইসিস করে ক্লাস ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রিতে নেওয়া হচ্ছে। আপনি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে পাবেন না। আপনি খুঁজে দেখতে পারেন যে বাংলাদেশের কমার্সের প্ল্যাটফর্মের জন্য স্পেসিফিক ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রি ক্লাস দিচ্ছে, এমন প্ল্যাটফর্মই বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। যদিও খুঁজে পান, দেখবেন তারা কি পড়াচ্ছে নিজেরাই ভালো মতো জানে না। আর আমরা পড়াচ্ছি বেছে বেছে এমন প্রশ্নগুলোই আমরা অ্যানালাইসিস করে এমন বিষয়গুলো আপনাদের সামনে আনার চেষ্টা করতেছি যে বিষয়গুলো আসলে পরীক্ষার উপযোগী। হাবিজাবি জিনিসপত্র পড়িয়ে তো আপনাকে অযথা স্বপ্ন দেখায় তো লাভ নাই। আপনার যদি টার্গেট হয় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়েই আপনাকে পড়তে হবে, এর বাইরে আপনার যাওয়ার জায়গা নাই, তাহলে আপনি ক্লাস করেন। ফ্রি ক্লাস আমরা হচ্ছে টোটাল 15 দিনের মধ্যেই আপনাকে ফ্রি ক্লাসের প্রস্তুতি নেওয়াই দিচ্ছি। এর চাইতে ভালো মানের প্রস্তুতি অ্যাটলিস্ট আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি আপনাদের অ্যাকাউন্টিংয়ের ক্লাস দিচ্ছি, আমি আপনাদের ফিনান্সের ক্লাস দিচ্ছি, এরকমের গুছানো ক্লাস আপনি বাংলাদেশের কোথাও পাবেন না, কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবেন না, কোনো অফলাইনে তো চিন্তাই করা যায় না। সো কষ্ট করে খাটাখাটনি করে আপনাদের জন্য স্লাইডগুলো বানানো হয়, কষ্ট করে খাটাখাটনি করে আপনাদেরকে ক্লাসের মধ্যে পড়ানো হয়, বিনামূল্যেই পড়াচ্ছি। শুধু একটাই উদ্দেশ্য ভাই, আপনারা চান্স পান। কারণ একটা বছর জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে আপনার, আপনি এখনও কোথাও চান্স পান নাই, এই কষ্টটা আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। এই জন্যই আমরা আপনাকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি বিনামূল্যেই। আর যদি আপনার টার্গেট হয় যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, বাট আমার পাশাপাশি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে স্যার যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, জাহাঙ্গীরনগর হইলে, বা আমার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, তাহলে আমার জন্য বেশি ভালো। আপনি ফ্রিতেই অলমোস্ট অর্ধেকটা ক্লাস আপনি করে ফেলছেন, বাট সেকেন্ড টাইমের প্রস্তুতি স্যার এইটা নেওয়াটা মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে। সো আপনারা যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চান তাদেরকেও বলবো যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের অলরেডি ভর্তি প্রায় শেষের দিকে, আমরা খুব বেশি স্টুডেন্ট আর নিতে পারবো না। সো যারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, আমাদের পেইড ব্যাচের ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তার আগে অবশ্য আমরা আগামী 4-5টা দিন সেকেন্ড টাইম ব্যাচের জন্য স্পেসিফিক্যালি কয়েকটা ফ্রি ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করতেছি। যদি আপনাদের পক্ষ থেকে রেসপন্স পাই তাহলে আমরা আরও বেশি পরিমাণে ফ্রি ক্লাস দেওয়ার চিন্তা করব। কারা কারা ফ্রি ক্লাস করতে আগ্রহী সেকেন্ড টাইমের জন্য একটু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো আসেন আমরা টোটাল 68টা প্রশ্ন যেটা ব্যাংকিং ও বীমা থেকে আসছে সেটা সমাধান করা শুরু করি। ওকে, শুরুতেই আমাদের দেখব কোয়েশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন। এক নাম্বার তো না, এটা হচ্ছে 93 নাম্বার প্রশ্ন। 93 নাম্বার প্রশ্ন কেন স্যার? কারণ আমরা ফিনান্সে অলরেডি কোয়েশ্চেন নাম্বার 92 পর্যন্ত পড়ে আসছি। 92 পর্যন্ত ফিনান্সে ছিল। সো আমাদের ব্যাংকিং অংশের প্রশ্ন শুরু হচ্ছে 93 থেকে। আপনারা কমেন্টে উত্তর লেখার সময় এই কোয়েশ্চেনের নাম্বার লিখে কমেন্টে উত্তর অবশ্যই লিখবেন। ওকে, আসেন শুরু করি আমাদের ক্লাসের আলোচনা। আমাদের প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 93, যে নিচের কোন প্রতিষ্ঠান এটা আমানত গ্রহণ করে না? আমানত গ্রহণ করে না কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে প্রশ্ন। জি, এমায়েরা জান্নাত ইরাজি, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ক্লাসে আসছেন, থ্যাংক ইউ আপনাকে। দ্রুত কমেন্টে উত্তর জানাতে হবে স্যার। ওকে, আসেন শুরু করি। প্রশ্ন নাম্বার 93, নিচের কোন প্রতিষ্ঠানটা আমানত গ্রহণ করে না? আমানত গ্রহণ করে না কে? আমানত গ্রহণ করে না হচ্ছে বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক তারা কোনো রকমের আমানত গ্রহণ করে না। যেমন আমাদের বাংলাদেশে বিনিয়োগ ব্যাংক বলতে আমরা যেটাকে বুঝাই সেটা হচ্ছে আইসিবি। আইসিবি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর দায়িত্ব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানিতে তারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে বা বিনিয়োগ করে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বিনিয়োগ ব্যাংক হিসেবে তারা পরিচালিত হয়ে থাকে এবং তারা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন গঠনে তারা বিনিয়োগ করে, বাট তারা জনগণের কাছ থেকে কোনো আমানত কিন্তু গ্রহণ করে না, আমানত তারা সংগ্রহ করে না।
পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 94, নিচের কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান নয়? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান নয় যেটা, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান মানে কি, যারা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়, বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়। এই দেখেন এ নাম্বার অপশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এই যে একটু আগে লিখলাম আইসিবি, এই আইসিবি এর বাংলাটা হচ্ছে এইভাবে লিখে দেওয়া, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এর দায়িত্ব কি স্যার? সে হচ্ছে বিনিয়োগ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, বিশেষ ক্ষেত্রে সে কাজ করে, অন্য কোথাও সে কাজ করে না। তারপরে হচ্ছে আপনার উন্নয়ন ব্যাংক, তারা হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে কাজ করে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ গৃহ ঋণমান ঋণ দান সংস্থা, বাড়িঘর বানানোর জন্য তারা আপনাদেরকে ঋণ দিয়ে থাকে। তো এই প্রত্যেকটা বিষয় হচ্ছে স্পেসিফিক বিশেষায়িত সেক্টরে যারা কাজ করে। বিশেষায়িত সেক্টরের কাজ যেটা করে না সেটা হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংক এটা হচ্ছে বাংলাদেশের একটা কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক, তারা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। তো যেহেতু এটা বাণিজ্যিক ব্যাংক, এটাকে আমরা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলতে পারবো না। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, এনআরবি ব্যাংক। এটা বাংলাদেশের যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, ঠিক এরকমেরই একটা ব্যাংক হচ্ছে এনআরবি ব্যাংক, যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এটা কোনো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান নয়। আসেন পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 95, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর, বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এইটার সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ এটার হেড অফিস কোথায়, সদর দপ্তর বা হেড অফিস কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাতে দেখেন যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো দেখলে মোটামুটি আপনার কিছুটা আন্দাজ করতে পারা উচিত। সেটা হচ্ছে যেমন আমাদের বর্তমান বিশ্বের মোড়ল দেশ বা বর্তমান বিশ্বের সবচাইতে ক্ষমতাশালী দেশ কোনটা? আমেরিকা। সে যে কারোর সাথে যখন তখন গিয়ে যুদ্ধ বাজায় দিচ্ছে। তো এই পুরা বিশ্বের চালিকা শক্তি আমেরিকার হাতে কেন? কারণ আমেরিকাই হচ্ছে পুরা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতেছে। আর অর্থনীতিকে নিয়ন্ত্রণ যদি সে করে, তার মানে এই বিশ্ব ব্যাংক যেটা ওয়ার্ল্ড ব্যাংক, এইটাও ডেফিনেটলি তার কন্ট্রোলেই থাকার কথা। বিশ্ব ব্যাংকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে পুরা বিশ্বের অন্যান্য ব্যাংকগুলোকে কি কন্ট্রোল করা সম্ভব। সো এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হওয়া উচিত কোনটা? আমেরিকাতে। আর আমেরিকার রাজধানী কোথায় স্যার? এই যে ওয়াশিংটন ডিসি, এইটা হবে হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অ্যান্সার হবে হচ্ছে ওয়াশিংটন ডিসি। যদিও এটা হচ্ছে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন, বাট আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাতে কিন্তু আসছে। সো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই একটু মাথায় রাখাটা জরুরি। আসেন পরবর্তী প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 96। আমরা চলে আসছি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক, কেন্দ্রীয় ব্যাংক। এই চ্যাপ্টারে স্যার, এই চ্যাপ্টারটা যখন আমরা সমাধান করব, সবাই একটু গুরুত্ব সহকারে পড়বেন, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকেই স্যার আসে। সো এই চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতেই হবে। প্রশ্ন হচ্ছে সিআরআর এর পূর্ণরূপ কি? সিআরআর এর পূর্ণরূপ হবে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও এর বাংলা বলতে পারি আমরা হচ্ছে বিধিবদ্ধ, বিধিবদ্ধ নগদ জমার হার, বিধিবদ্ধ নগদ জমার হার, বিধিবদ্ধ নগদ জমার হার। প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকে অবশ্যই বাংলাদেশের যেটা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তাদের কাছে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে, সেই সংগ্রহিত আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ জমা রাখতে হয় কার কাছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে যেটা জমা রাখতে হয় সেটাকে সিআরআর বলা হয়। আর এই সিআরআর এর হার হচ্ছে 4%। অর্থাৎ কোনো একটা কমার্শিয়াল ব্যাংক তারা যদি 1 লক্ষ টাকা আমানত সংগ্রহ করে, জনগণের কাছ থেকে তারা আমানত সংগ্রহ করলো 1 লক্ষ টাকা, তাহলে এই 1 লক্ষ টাকার যদি আপনি 4% করেন, 1 লক্ষ টাকার 4% করলে স্যার কত আসে? 4000 টাকা। এই 4000 টাকা তাকে জমা রাখতে হবে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের নিকট। বাংলাদেশ ব্যাংকের নিকট আপনি যে 4000 টাকা জমা রাখবেন, এটাই হচ্ছে আপনার সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। আশা করি এটা ক্লিয়ার সবার কাছে। আসেন পরবর্তী প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 97। 97 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক এটার প্রধান দায়িত্ব, মেইন দায়িত্ব কোনটা? বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, তারা কোনো আমানত সংগ্রহ করবে না, তারা কাউকে ঋণও প্রদান করবে না, বাট তারা কি করবে? তারা করবে হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন করবে। আমাদের পকেটে যে টাকা পয়সাগুলো আছে, এই টাকা পয়সাগুলো ছাপানোর দায়িত্ব কার?
কেন্দ্রীয় ব্যাংকের। সো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব হচ্ছে এই নোট ও মুদ্রার প্রচলন করা। ওকে, তারপরে আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। কোয়েশ্চেন নাম্বার 98, SWIFT, সুইফট। সুইফট এইটা কি? সুইফট এইটা কি? সুইফট এটা হচ্ছে একটা পরিশোধ করার পদ্ধতি। তো এই পরিশোধটা কে কাকে করবে? একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্য আরেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যে লেনদেন করবে, যেমন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তারা হচ্ছে আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক, এই ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে যে লেনদেনটা করবে, বাংলাদেশের সাথে আমেরিকার সাথে যখন লেনদেন হবে, তখন লেনদেনটা হবে হচ্ছে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে অন্য আরেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের। আর এই প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যে লেনদেনগুলো হয়, তার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে বলা হয় হচ্ছে সুইফট। আর এই সুইফট এটাই হচ্ছে একটা পরিশোধ পদ্ধতি। পরিশোধ পদ্ধতি। আসেন পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 99, কেন্দ্রীয় ব্যাংক এটাকে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল। যখনই কোনো বাণিজ্যিক ব্যাংকের ঋণের প্রয়োজন হবে, বাণিজ্যিক ব্যাংক তারা ঋণ সংগ্রহ করে কার কাছ থেকে? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তারা এই ঋণটা সংগ্রহ করে। তাই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় এটা ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। তো এই উক্তিটা কোন ভদ্রলোক করছে? যে ভদ্রলোক করছে সেটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। আর এটার উত্তর আপনারা যারা ইন্টারমিডিয়েটে ভালো মতো মেইন বই পড়ে আসছেন, তাদের কাছে এই উত্তরটা জানা থাকার কথা। তিনি হচ্ছেন প্রফেসর হট্রে। প্রফেসর হট্রে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটার উত্তর, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 100 নাম্বার প্রশ্ন, নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণের হারটা কম? বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ করবেন। বিধিবদ্ধ রিজার্ভ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে স্যার SLR। SLR এর এলাবোরেশন যদি আমি আপনাদেরকে লিখি, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ। স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, এই হচ্ছে এর এলাবোরেশন। আর যার বাংলাটা আপনার প্রশ্নে লিখে দেওয়া আছে বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ। বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, SLR। আর এই SLR এর হার যেটা, SLR মানে কি? SLR মানে হচ্ছে আপনার ব্যাংকে গ্রাহক যখন আপনার কাছ থেকে টাকা নিতে আসবে, গ্রাহক তো আপনার ব্যাংকে টাকা জমা রাখতেছে, ভালো কথা, তো গ্রাহকের তো অর্থ উত্তোলনের দরকার হবে। তো গ্রাহকের যখন অর্থ উত্তোলনের দরকার হবে, তো ব্যাংক তাকে তো টাকাটা প্রদান করতে হবে। তো ব্যাংক টাকাটা যদি দিতে হয়, তাহলে ব্যাংকে কি করতে হবে? ব্যাংকের কাছে টাকা জমা রাখতে হবে। তো ব্যাংকের ভল্টে আপনাকে কিছু টাকা কি করতে হবে? নগদ জমা রাখতে হবে। ব্যাংকের ভল্টে তারা কিছু পরিমাণ নগদ অর্থ জমা রাখে। তার পাশাপাশি তারা আরও একটা কাজ করে, সেটা হচ্ছে চাহিদা মাত্র ফেরতযোগ্য এমন সিকিউরিটিজে তারা হচ্ছে বিনিয়োগ করে। চাহিদা মাত্র ফেরতযোগ্য এমন সিকিউরিটিজগুলোতে তারা কি করে? ইনভেস্টমেন্ট করে রাখে। আর এই ইনভেস্টমেন্টগুলো করার মাধ্যমে তারা কি করতেছে? তারা হচ্ছে ব্যাংকের তারল্য সংরক্ষণ করে। আর তারল্য সংরক্ষণ করার দরকার কেন? কারণ গ্রাহক যখন ব্যাংকে আসবে, গ্রাহককে যাতে আপনি কি করতে পারেন? টাকাটা প্রদান করতে পারেন। তো গ্রাহকের তারল্য চাহিদা মেটানোর জন্য কি সংরক্ষণ করতে হয়? SLR, এটা সংরক্ষণ করতে হয়। আর এই SLR এর হার সবচাইতে কম কার জন্য? SLR এর হার সাধারণ বাণিজ্যিক ব্যাংকের জন্য হচ্ছে স্যার 13%। সাধারণ বাণিজ্যিক ব্যাংকের জন্য হচ্ছে 13%। কিন্তু যারা ইসলামী ধারার ব্যাংকিং ব্যবস্থা প্রচলন করে বাংলাদেশে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যাদের, সেই ইসলামী ব্যাংকিংদের জন্য হারটা হচ্ছে 5.5%, 5.5%। তাহলে আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে যদি খেয়াল করি, সোনালী ব্যাংক তাকে রাখতে হবে হচ্ছে 13%। তারপরে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক, এটা তো একটা বিশেষায়িত প্রতিষ্ঠান, এর তো এই বিধিবদ্ধ রিজার্ভ রাখার দরকার নাই। তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। আর এই অতালিকাভুক্ত ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের তারা তালিকাভুক্ত নয়, তাই তাদেরকেও কোনো রিজার্ভ সংরক্ষণ করার দরকার নাই। কর্মসংস্থান ব্যাংক এটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। সো বিশেষায়িত ব্যাংক, তাদের জন্য এটা সংরক্ষণের প্রয়োজনীয়তা নাই। তাহলে সংরক্ষণের প্রয়োজনীয়তা কার জন্য? শাহজালাল ইসলামী ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংক এরা ইসলামী ব্যাংকিং পরিচালনা করে,
তাদেরকে যে হার সংরক্ষণ করতে হবে সেটা কত? 5.5%। 5.5%। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ। একটু বিস্তারিত বললাম এই কারণে, কারণ এই বিষয়টা থেকে আমাদের একটু কনসেপ্টের ঝামেলা অনেকের আছে, আর এই কনসেপ্টের ঝামেলাটা ক্লিয়ার করার জন্যই একটু বিস্তারিত আলোচনা করা হলো। আসেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনারা উত্তর করার চেষ্টা করেন। পরবর্তী প্রশ্ন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 101। কল মানি এটা দ্বারা কাকে বোঝানো হয়? কল মানি মানে কি? কল মানি এটার দ্বারা হচ্ছে আন্তঃব্যাংক, একটা বাণিজ্যিক ব্যাংক অন্য আরেকটা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে তারা স্বল্প মেয়াদী ঋণের আদান প্রদান করে যে হারে, সেটাকে কল মানির হার বলা হয়। কল মানির হারের ক্ষেত্রে একটা বাণিজ্যিক ব্যাংক অন্য আরেকটা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকে। তাহলে একটা কমার্শিয়াল ব্যাংক যখন অন্য আরেকটা কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে তার তারল্য চাহিদা মেটানোর জন্য ঋণ গ্রহণ করে, সেটাকে বলা হয় হচ্ছে কল মানির হার। আর এই কল মানির হার এটা হচ্ছে চাহিদা ও যোগানের ভিত্তিতে এই হার নির্ধারিত হয়। চাহিদা ও যোগানের ভিত্তিতে এই হার নির্ধারিত হয়। চাহিদা ও যোগানের ভিত্তিতে এই হার নির্ধারিত হয়। চাহিদা ও যোগানের ভিত্তিতে এই হার নির্ধারিত হবে, কল মানির হার। আরেকটা হার আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে ব্যাংক রেট বা ব্যাংক হার। ব্যাংক রেট বাংলা যদি আমরা লিখি সেটা হচ্ছে ব্যাংক হার। আর এই ব্যাংক হার যেটা, ব্যাংক হারের মধ্যে এখানে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ সংগ্রহ করে কে? বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যখন বাণিজ্যিক ব্যাংক ঋণ সংগ্রহ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাংক হার। আর আমাদের বর্তমানে বাংলাদেশে ব্যাংক হারের পরিমাণ হচ্ছে 4%। এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো, এই যে বিস্তারিত লিখে দিচ্ছি, এই বিষয়গুলো আপনাদেরকে পিডিএফ যখন আমরা দিব, পিডিএফের মধ্যে এই লেখা স্লাইডগুলোই আপনারা পাবেন। তবে একটু সত্য কথা বললেন, আপনি গত বছর যখন পড়ছেন এরকম ভেঙে বুঝে কি আসলে পড়ছিলেন? ডেফিনেটলি পড়েন নাই। অনেকগুলো জিনিস আপনার কনসেপ্টে ঝামেলা আছে, আর ঝামেলা আছে বলেই আপনার এখনও কোথাও হয়তো বা চান্স হয় নাই। বাট আক্ষেপ রাখার দরকার নাই, চান্স হয় নাই তো কি হয়েছে, এখন হবে। আমরা তো আপনাদের পাশে আছি। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 102। এখানে বলা আছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হবে হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। আর গুণগত ঋণ ছাড়াও আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আর এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিটা খেয়াল করেন। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি। ব্যাংক হার, জমার হার আর হচ্ছে খোলা বাজার নীতি, এই তিনটাকে বলা হয় পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 103। দেশের মুদ্রানীতি এটা কে গ্রহণ করে? দেশের মুদ্রানীতি যে গ্রহণ করবে, দেশের মুদ্রানীতি গ্রহণ করার দায়িত্ব কার? দেশের মুদ্রানীতি গ্রহণ করার দায়িত্ব কার? অবশ্যই দেশের কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে মুদ্রানীতি গ্রহণ করবে, সঠিক উত্তর হবে কোনটা? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হবে হচ্ছে সঠিক উত্তর। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 104। যে হারে কেন্দ্রীয় ব্যাংক তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করে বা ঋণ সরবরাহ করে, এই প্রশ্নটা আশা করি আপনারা পারবেন, কারণ একটু আগেই আমি বলে আসছি, একটু আগেই বলছি। দেখেন এই যে আগের স্লাইডে, কেন্দ্রীয় ব্যাংক তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেই হারে ঋণ দেয় সেটাকে কি বলে স্যার? সেটাকে বলে হচ্ছে ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিবে সেটা হবে ব্যাংক হার। আর যখন একটা বাণিজ্যিক ব্যাংক অন্য আরেকটা বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিবে সেটাকে বলা হবে হচ্ছে কল মানি হার। দুই জিনিস। তাহলে আমাদের এখানে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিচ্ছে কাকে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে। সো এটাকে বলা হবে কিসের হার? এই যে ব্যাংকের হার। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আমি যে প্রশ্ন পড়াইতে গেলে মাঝে মধ্যে একটু বিস্তারিত বলি। কেন বলি? কারণ বিস্তারিত জানলে আপনার প্রশ্ন ঘুরায়ে আসুক, পেঁচায়ে আসুক, সোজা হোক,
আপনি পারবেন। সো এতটুকু আস্থা আপনারা আমাদের উপরে রাখতেই পারেন যে আমরা ইনশাল্লাহ ক্লাসে যেভাবে আপনাদেরকে বিস্তারিত ভেঙে ভেঙে বিশ্লেষণ করে পড়াবো, হয়তোবা একটু লম্বা সময়ের ক্লাস হবে, হয়তোবা আপনার ব্রেনের উপরে একটু প্রেশার পড়বে, বাট এই প্রেশারটা আপনাকে নিতে পারতে হবে যদি আপনাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় স্যার। আসেন পরবর্তী প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 105 নাম্বার প্রশ্নে দেখেন বলা আছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? কেন্দ্রীয় ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা হচ্ছে ইউএসএ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে ব্যাংক অফ জাপান, ঠিক আছে, এটা হচ্ছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। এটা হচ্ছে সঠিক উত্তর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ভুল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না, ইন্ডিয়ার যেটা সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এইটা হচ্ছে আরবিআই, সংক্ষেপে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। আর স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এই নামটা মনে রাখেন, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এইটা হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এইটা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। সো এই নামগুলো একটু মনে রাখেন যেহেতু এগুলো পরীক্ষাতে আসে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 106 নাম্বার প্রশ্নে বলা আছে নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ বাধ্যতামূলক? বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ করবে। বিধিবদ্ধ রিজার্ভ মানে কি স্যার? বিধিবদ্ধ রিজার্ভ মানে হচ্ছে এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ, এসএলআর। এসএলআর কে সংরক্ষণ করবে? এসএলআর সংরক্ষণ করবে প্রথম কথা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত কোন ব্যাংক? তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক তারা হচ্ছে এই এসএলআর সংগ্রহ করবে। তাহলে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক তারা হচ্ছে এসএলআর সংরক্ষণ করবে। তাহলে অপশনগুলো খেয়াল করেন। বাংলাদেশ ব্যাংক, এ তো কেন্দ্রীয় ব্যাংক, হবেই না এটা। বাংলাদেশের কর্মসংস্থান ব্যাংক, এটা হচ্ছে একটা বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, এটা বিশেষায়িত ব্যাংক, এটা উত্তর হবে না। তারপরে গ্রামীণ ব্যাংক, একটু আগেই বলছি এটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক, তালিকাভুক্ত নয়, অতালিকাভুক্ত। আর তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হচ্ছে একটা তালিকাভুক্ত কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। সো এটা হবে হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আসেন পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন মানে হচ্ছে পরবর্তী টপিকে অলরেডি চলে আসছি। তাহলে খেয়াল করলে দেখবেন আমরা অলরেডি যেই প্রশ্নগুলো সমাধান করলাম সেই সবগুলো প্রশ্ন ছিল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টার থেকে। কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টার থেকে প্রায় কয়টা প্রশ্ন? 15টা প্রশ্ন আমরা সমাধান করলাম। সো কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে দেখেন বিস্তারিত অনেক আলোচনা করা হয়েছে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ এই আলোচনাগুলো একটু বুঝে বুঝে আপনারা সমাধান করবেন, তাহলে পরীক্ষার প্রশ্ন আশা করি আপনারা খুব ভালো মতো সবাই সমাধান করে ফেলতে পারবেন। পরবর্তী চ্যাপ্টারে যদি আমরা যাই, বাণিজ্যিক ব্যাংক, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারের সাথে এর ভালো একটা মিল আছে। কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারটা যদি আপনি ভালো মতো পড়েন তাহলে এই চ্যাপ্টারটাও মোটামুটি আপনার একটা ধারণা আশা করি থাকবে। আসেন প্রশ্ন সমাধান করতে যাই। কোয়েশ্চেন নাম্বার 107, বাণিজ্যিক ব্যাংকের সম্পত্তির বেশিরভাগ হলো, বাণিজ্যিক ব্যাংকের যা সম্পত্তি তার বেশিরভাগ অংশটাই কি? তার বেশিরভাগ অংশটাই সে হচ্ছে গ্রাহকদেরকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা হচ্ছে ঋণ দিয়ে থাকে বা অগ্রিম দিয়ে থাকে। আর মনে রাখবেন গ্রাহকের আমানত, গ্রাহকের আমানত এইটা ব্যাংকের জন্য হচ্ছে দায়। কনফিউজ হতে পারেন আপনি। আপনি ব্যাংকে টাকা জমা রাখতেছেন, আপনি ব্যাংকে টাকা জমা রাখলেন, আপনার জন্য সম্পত্তি। ব্যাংকের কাছে গিয়ে যখনই টাকা চাবেন ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য। তাহলে গ্রাহকের আমানত ব্যাংকের জন্য কি? দায়। আর ব্যাংকের কাছে আপনি যে আমানতের টাকাটা জমা রাখছেন, ব্যাংক সেই টাকাটা আবার কি করে? বিভিন্ন জায়গায় সে বিনিয়োগ করে, কি আকারে? ঋণ হিসেবে সে দিয়ে থাকে। তাই এই ঋণ ও অগ্রিম এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সম্পত্তি, এবং এই অংশটা প্রায় 75 থেকে 80% টাকা হয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে। আসেন পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 108 নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় কোনটা?
বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ করা, তারা ঋণ প্রদান করে, তারা হিসাব খোলে। মুদ্রানীতি প্রণয়ন করা এর কাজ নয়। মুদ্রানীতি প্রণয়ন করা এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা। আসেন পরবর্তী প্রশ্নে যদি যাই, পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 109। 109 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? সেম প্রশ্ন রিপিট হয়েছে, মুদ্রানীতি প্রণয়ন করা। তারপরে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচাইতে বড় সম্পত্তি? বড় সম্পত্তি কোনটা? ঋণ ও অগ্রিম। একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসতেছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 111, পদ্মা ব্যাংক এইটা কোন ব্যাংকের পরিবর্তিত নাম? এটা হচ্ছে ফার্মার্স ব্যাংক গঠিত হয়েছে প্রথমে। ফার্মার্স ব্যাংক গঠিত হওয়ার পরে যার নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে হচ্ছে পদ্মা ব্যাংক। তারপরে আসি পরবর্তী প্রশ্ন 112 নম্বর যে প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? মুদ্রানীতি প্রণয়ন আছে, এই একই প্রশ্ন 3 বার আসছে পরীক্ষাতে। তারপরে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? বাণিজ্যিক ব্যাংক নয় যেটা সেটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। প্রশ্ন করতে পারেন স্যার উরি ব্যাংক এইটা কি? উরি, WOORI, উরি ব্যাংক। উরি ব্যাংক এটা কি? এটা কি স্যার আকাশে ওড়ে? না, এটা আকাশে ওড়ে না, এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা ব্যাংক। এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা ব্যাংক, শ্রীলঙ্কান ব্যাংক। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এটা শ্রীলঙ্কার ব্যাংক, এটা আমাদের বাংলাদেশে হচ্ছে একটা বিদেশি ব্যাংক হিসেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। কোন দেশের? শ্রীলঙ্কান। তাহলে উরি ব্যাংক এটা হচ্ছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক। তারপরে সীমান্ত ব্যাংক, সীমান্ত ব্যাংক হচ্ছে আমাদের বাংলাদেশের যারা বিজিবি আছে এই বিজিবিদের জন্য, তাদের সম্প্রদায়ের জন্য, তাদের লোকজনের জন্য একটা ব্যাংক, নাম হলো সীমান্ত ব্যাংক। আরেকটা হচ্ছে বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক সাধারণত যারা ক্ষুদ্র আকারের ব্যবসায় পরিচালনা করে তাদেরকে তারা হচ্ছে ঋণ টিন দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। সো বেসিক ব্যাংক, সীমান্ত ব্যাংক, উরি ব্যাংক এরা সবগুলাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যেটা নয় সেটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। পল্লী সঞ্চয় ব্যাংক এটা হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত ব্যাংক এরা আমাদের কোনো রকমের অতালিকাভুক্ত ব্যাংক, এরা কোনো বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আসবে না। আসেন পরবর্তী প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 114। আর 114 নাম্বার প্রশ্ন আমরা পড়তেছি ব্যাংক হিসাব চ্যাপ্টার থেকে। ব্যাংক হিসাব, এখানে আমরা হচ্ছে সঞ্চয় হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং হচ্ছে এই ধরনের হিসাবগুলো খোলার জন্য কি কি রকমের নিয়ম কানুন পালন করতে হয় এই বিষয়গুলো থেকে বেসিক্যালি প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। যদি আমরা প্রশ্ন দেখি কোয়েশ্চেন নাম্বার 114 দেখেন বলা আছে ব্যাংকের কোন ধরনের হিসাবে গ্রাহকরা জমাতিরিক্ত ঋণের সুবিধা পেয়ে থাকে? জমার অতিরিক্ত উত্তোলন করার সুযোগ থাকে যেই ক্ষেত্রে, জমার অতিরিক্ত উত্তোলন করার সুযোগ থাকে হচ্ছে চলতি হিসাবের ক্ষেত্রে। চলতি হিসাবের গ্রাহকরা যত টাকা জমা তার চেয়ে বেশি উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। এবং চলতি হিসাবটা সাধারণত যারা ব্যবসায়ী তারা এইটা মেনটেন করে থাকে। আর ব্যবসায়ীদের তো স্যার টাকা পয়সা লাগবেই, সো টাকা পয়সার সুবিধাটা তারা এখান থেকে পেয়ে থাকে। আর এই জমাতিরিক্ত ঋণ যদি আপনি নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে, সুদ দিতে হবে। আর চলতি হিসাবে যে টাকাটা আপনি জমা রাখতেছেন এর উপরে আপনি কি কোনো সুদ পাবেন? এর উপরে আপনি কোনো সুদ পাবেন না, এর উপরে আপনি কোনো সুদ পাবেন না, সুদ পাচ্ছেন না। কিন্তু জমাতিরিক্ত ঋণের উপরে আপনাকে কি করতে হবে? সুদ প্রদান করতে হবে। জমাতিরিক্ত ঋণের উপরে আপনাকে সুদ প্রদান করতে হবে। সো চলতি হিসাবের সুবিধাটা কি? যখন ইচ্ছা তখন আপনি টাকা জমা দিবেন, যখন ইচ্ছা তখন আপনি টাকা উত্তোলন করবেন, বাট জমাকৃত টাকার উপরে আপনি কোনো সুদ পাবেন না। কিন্তু জমার অতিরিক্ত উত্তোলন করলে আপনাকে কি প্রদান করতে হবে? সুদ প্রদান করতে হবে। আসেন পরবর্তী প্রশ্ন, সেম কোশ্চেন রিপিট হয়েছে। জমাতিরিক্ত ঋণ সুবিধা দেয় কোনটা? চলতি হিসাব। পরবর্তী প্রশ্নে আমরা যাই, KYC এর পূর্ণরূপ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসার খুব ভালো সম্ভাবনা আছে। KYC ইলাবোরেশন হবে হচ্ছে নো ইউর কাস্টমার। এর সাথে আরেকটা শব্দ একটু যুক্ত করে রাখেন, এইটা আসতে পারে পরীক্ষায়, EKYC।
কারণ অলরেডি এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছিল। সো ঢাকা সেন্টার বিশ্ববিদ্যালয় তারা যেহেতু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, তারা তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কপি করতেই তারা অভ্যস্ত। সো এই প্রশ্নটা আসতে পারে কেওয়াইসি এর পূর্ণরূপ। স্যার কেওয়াইসি তো আপনি পারেন, কেওয়াইসি মানে কি নো ইওর কাস্টমার। ওকে, তাহলে মানে কি? মানে হচ্ছে ইলেকট্রনিক, মানে হচ্ছে ইলেকট্রনিক, আর নো ইউর কাস্টমার তো আমরা পারি। তাহলে কেওয়াইসি মানে ইলেকট্রনিক নো ইউর কাস্টমার, একটা ইলেকট্রনিক ফর্ম যেখানে হচ্ছে গ্রাহকরা তাদের যাবতীয় তথ্যগুলো প্রদান করবে এবং ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের এই তথ্যগুলোকে যাচাই বাছাই করে দেখবে। এবং এই কেওয়াইসি ফর্মটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে গ্রাহকের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়, গ্রাহক ঠিকমতো লেনদেন করতে পারবে কিনা, তার আয়ের উৎসটা কোন জায়গা থেকে, সে যে ঋণটা নিচ্ছে সেই ঋণটা সে সময় মতো ফেরত দিতে পারবে কিনা, ইত্যাদি তথ্যগুলো, অর্থাৎ গ্রাহকের লেনদেনের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল হওয়া যায় বা তথ্য জানা যায় এই কেওয়াইসি ফর্মের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 117, কোন হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না, চেক বই দেওয়া হয় না? চেক বই দেওয়া হবে না কাকে? চেক বই দেওয়া হবে না হচ্ছে স্থায়ী আমানতের ক্ষেত্রে। কারণ স্থায়ী আমানতে কি দেওয়া হয়? স্থায়ী আমানতে দেওয়া হয় হচ্ছে একটা রিসিট, যার নাম হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর, সংক্ষেপে বলা হয় হচ্ছে এফডিআর। আর এই এফডিআরটা যখন আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, লম্বা সময়ের জন্য টাকা আপনি উত্তোলন করবেন না, ফিক্সড হিসেবে রেখে দিচ্ছেন, আপনাকে হচ্ছে একটা এফডিআর এর রিসিট দিবে। মেয়াদ যখন শেষ হবে, 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, মেয়াদ শেষে আপনি এই এফডিআর এর রিসিটটা দেখিয়ে অর্থ উত্তোলন করতে পারবেন। আপনার তো চেক বইয়ের দরকার নাই, তাহলে চেক বই দেওয়া হবে কাদেরকে? চেক বই দেওয়া হবে হচ্ছে চলতি হিসাবের গ্রাহককে, সঞ্চয় হিসাবের গ্রাহককে, দেওয়া হবে না কাকে? স্থায়ী আমানতে এটা দেওয়া হবে না। আসেন পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাই, হস্তান্তরযোগ্য ঋণের দলিল। খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্নগুলো খেয়াল করবেন। নিচের কোনটি বাণিজ্যিক ঋণের দলিল? বাণিজ্যিক ঋণের দলিল কোনটাকে বলা হয়? বাণিজ্যিক ঋণের দলিল যেটা আপনি ব্যবসায় বাণিজ্যে ব্যবহার করেন, সেটা হচ্ছে প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র, যার ইংরেজি নাম হচ্ছে স্যার লেটার অফ ক্রেডিট। প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট, সংক্ষেপে এটাকে এলসি এই নামে অভিহিত করা হয়। এটা ব্যবসায় বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আর যেগুলো আপনি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করেন, ব্যক্তিগত প্রয়োজনে যা ব্যবহার করা হয়, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় যেগুলো, সেটাকে বলা হবে হচ্ছে অবাণিজ্যিক ঋণের দলিল। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয় অবাণিজ্যিক ঋণের দলিল, যার বাকি 3টা নাম দেখবেন অপশনের মধ্যে দেওয়া আছে। অবাণিজ্যিক ঋণের দলিল কোনগুলো? ভ্রমণকারীর প্রত্যয়পত্র, ভ্রাম্যমাণ নোট, ভ্রাম্যমাণ চেক। আপনি যখন বিদেশে ভ্রমণ করতে যাবেন তখন আপনি প্রত্যয়পত্র, চেক বা নোটের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পান। এটা আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি ব্যবহার করেন, তাই এটা হচ্ছে অবাণিজ্যিক ঋণের দলিল। পরবর্তী প্রশ্ন নাম্বার 119, নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, এটা পরীক্ষাতে আসার খুব ভালো সম্ভাবনা আছে। হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয় কোনটা? হস্তান্তর করা যাবে না হচ্ছে বাণিজ্যিক পত্র, কমার্শিয়াল পেপার। গতদিন আমরা পড়ছিলাম ব্লু চিপ কোম্পানি, বৃহদায়তন যৌথ মূলধনী কোম্পানি, তারা যেই বাণিজ্যিক পত্র ইস্যু করে এর মাধ্যমে তারা হচ্ছে স্বল্প মেয়াদে ঋণ সংগ্রহ করে। সো এইটা যার কাছে থাকবে সেটা হস্তান্তর করতে পারবে না, এটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, কোশ্চেন নাম্বার 120, এখানে বলা আছে কোন দলিলের মাধ্যমে একটা ব্যাংক একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য বিদেশে তার যে প্রতিনিধি থাকে তাকে নির্দেশ দিচ্ছে। তাহলে বিদেশের প্রতিনিধিকে যদি আপনি নির্দেশ দেন সেটাকে বলা হবে হচ্ছে পে অর্ডার। পে অর্ডারের বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্দিষ্ট একজন ব্যক্তিকেই প্রদান করা হবে। পে অর্ডার নির্দিষ্ট একজন ব্যক্তিকে প্রদান করা হবে। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই, কোয়েশ্চেন নাম্বার 121, নগদ অর্থ বহনের সবচাইতে নিরাপদ বিকল্প
বিকল্প হচ্ছে পে অর্ডার। পে অর্ডার এটা নগদ অর্থ বহন না করেও আপনি পে অর্ডারের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারেন। সো নগদ অর্থ বহন না করে আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যদি অর্থ প্রদান করতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পে অর্ডার। পরবর্তী প্রশ্ন নাম্বার 122 বলা আছে নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে? মুদ্রার বিকল্প হিসেবে কাজ করবে কোনটা? মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না। মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না। মুদ্রার বিকল্প হিসেবে পে অর্ডার তো ব্যবহৃত হয়, প্রাইস বন্ড ব্যবহৃত হয়, ভ্রমণকারীর চেক ব্যবহৃত হয়। যেটা হবে না সেটা হচ্ছে স্বল্প মেয়াদি নোটিশে পরিশোধের আহ্বানযোগ্য অর্থ, এটা মুদ্রার বিকল্প হবে না। প্রশ্ন নাম্বার 123-এ যাই। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটা পে অর্ডারের মেয়াদ কতদিন? পে অর্ডারের মেয়াদের ক্ষেত্রে মনে রাখবেন, পে অর্ডারের মেয়াদ আগে ছিল, পূর্বে ছিল 180 দিন। পূর্বে এইটা আগে ব্যবহার করা হতো, আগে 180 দিন বলা হতো। বাট বর্তমান নিয়ম হচ্ছে এর কোনো নির্দিষ্ট বৈধ মেয়াদ নাই। এটা যখনই আপনি কাউকে প্রদান করবেন সে যখন ইচ্ছা তখন টাকা উত্তোলন করতে পারবে। পে অর্ডার এটা সে যখন ইচ্ছা তখন অর্থ উত্তোলন করতে পারবে, এর কোনো নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকবে না। আগে ছিল 180 দিন, এখন আর কোনো মেয়াদ নাই এখানে। পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 124, নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? হস্তান্তরযোগ্য দলিল নয় হবে হচ্ছে দাগ কাটা চেক। দাগ কাটা চেক হস্তান্তরযোগ্য নয়, কিন্তু বাহকের চেক অথবা হুকুম চেক, বাহক চেক অথবা হুকুম চেক এগুলো স্যার হস্তান্তর করা যায়। যেটা হস্তান্তর করা যাবে না সেটা হচ্ছে দাগ কাটা চেক। তারপরে হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয় কোনটা? হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয় হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড। ব্যাংকের ক্রেডিট কার্ড আপনি কাউকে যদি হস্তান্তর যদি করেন তাহলে আপনার টাকাই তো সে উঠায় নিয়ে চলে যাবে, তো এইটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয় হবে। পরবর্তী প্রশ্ন চেক, বিনিময় বিল আর হচ্ছে প্রমিজরি নোট বা অঙ্গীকার পত্র থেকে আসা। MICR এর পূর্ণরূপ জিজ্ঞাসা করা হচ্ছে। MICR মেশিন ইনপুট ক্যারেক্টার রিকগনিশন। MICR এটা এমন একটা চেক বইয়ের পাতা যেটা হচ্ছে মেশিনের মাধ্যমে রিড করা যায়। এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি যার মাধ্যমে আপনি খুব সহজেই গ্রাহকের চেককে শনাক্ত করতে পারেন। তারপরে কতদিন পর ইস্যুকৃত চেক বাতিল হয়ে যায়? একটা চেকের বৈধ মেয়াদ, চেকের বৈধ মেয়াদ থাকে হচ্ছে কত সময়? চেকের বৈধ মেয়াদ থাকে হচ্ছে স্যার, চেকের বৈধ মেয়াদ থাকে হচ্ছে 180 দিন অথবা 6 মাস। একটা চেকের বৈধ মেয়াদ হচ্ছে 6 মাস অথবা 180 দিন। তাহলে 180 দিন পার হয়ে যাওয়ার পরে এটাকে আপনি কি বলবেন? এটা বাতিল হিসেবে গণ্য হয়ে যাবে। তারপরে আসি, কোন চেক অধিকতর নিরাপদ? অধিক নিরাপদ হবে কোনটা? ডেফিনেটলি দাগ কাটা চেক। ডেফিনেটলি দাগ কাটা চেক এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাধারণ দাগ কাটা চেক আর একটা হচ্ছে বিশেষ দাগ কাটা চেক। সাধারণ দাগ কাটা চেক আর হচ্ছে বিশেষ দাগ কাটা চেক, এই দুই ভাগে আপনি এটাকে বিভক্ত করতে পারেন। পরবর্তী প্রশ্ন, পরবর্তী দুইটা টপিক, ব্যাংক তহবিলের উৎস ব্যবহার, বৈদেশিক বিনিময়, বৈদেশিক মুদ্রা, একটা করে প্রশ্ন আসছে, শুধু আমি উত্তরগুলো বলে রাখি যাতে পিডিএফটা পড়ার সময় আপনারা দাগানো পিডিএফটা থেকেই যেন অ্যান্সারগুলো নিতে পারেন। বিল, বন্ড, সিকিউরিটি কিসের উদাহরণ? এগুলো হচ্ছে বিক্রয়যোগ্য জামানত এর উদাহরণ। তারপরে হচ্ছে কোনো প্রত্যয়পত্র, একটা প্রত্যয়পত্র আরেকটা প্রত্যয়পত্রের বিপরীতে নতুন করে যখন খোলা হবে সেটাকে বলা হবে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র। একটার বিপরীতে আরেকটা যখন আপনি খোলেন, যখন আপনি একই সাথে আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত থাকেন, শুধু আমদানি বা শুধু রপ্তানি না, দুটাই আপনি করেন, এক্সপোর্ট ইম্পোর্ট দুটারই ব্যবসা করেন, আমদানির ক্ষেত্রেও এলসি লাগবে, রপ্তানির ক্ষেত্রেও এলসি লাগবে, তখন যিনি আমদানি রপ্তানি উভয় রকমের ব্যবসায় নিয়োজিত থাকেন তখন উনি একটা প্রত্যয়পত্রের বিপরীতে আরেকটা প্রত্যয়পত্র খুলতে পারেন, যেটাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র নামে অভিহিত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং থেকে আসা, যে কার্ডের মাধ্যমে আমানতকারীর হিসাব থেকে তহবিল স্থানান্তর এবং অর্থ উত্তোলন করা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড থেকে আপনি কি করতে পারবেন? টাকা উত্তোলন করতে পারবেন এবং হচ্ছে তহবিল স্থানান্তর করতে পারবেন। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার জমার অতিরিক্ত উঠানোর সুযোগ থাকে।
কোয়েশ্চেন নাম্বার 132-এ যদি আমরা দেখি ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে যেটা সত্য নয়, যেই বক্তব্যটা সত্য নয় সেটা হচ্ছে অপশন নাম্বার ডি নাম্বার অপশনে বলা আছে ডেবিট এবং ক্রেডিট কার্ড এর হিসাবে টাকা থাকা প্রয়োজন। স্যার টাকা থাকা প্রয়োজন শুধুমাত্র ডেবিট কার্ডের ক্ষেত্রে, কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, জমার অতিরিক্ত উত্তোলন করতে পারেন, জমাতিরিক্ত উত্তোলন করা যায়। তো যেহেতু জমার অতিরিক্ত উত্তোলন করা যায় সেই ক্ষেত্রে এইখানে টাকা না থাকলেও চলবে। আশা করি ক্লিয়ার। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 133 এবং 133 নাম্বার পর শুরু হচ্ছে আপনার বিমা থেকে। অলরেডি আমাদের ব্যাংকিং অংশের প্রশ্নগুলো পড়া শেষ, পড়ানোর মাঝখানে কোনো গল্প নাই, কোনো কথাবার্তা নাই, জাস্ট টু দ্য পয়েন্টে প্রশ্নগুলো আমি পড়াই গেছি। এবার একটা কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা ক্লাস দেখতেছেন শেষ পর্যন্ত থাকেন, আমরা হয়তোবা আর 10-15 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশান নিচ্ছেন ভালো, বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কবে নাগাদ হবে নির্দেশিকা আমরা এখনও জানি না, হয়তোবা ঈদের পরে অনেকটুকু দেরি হতে পারে। আর এই সময়ের মাঝখানে আপনার জন্য অবশ্যই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিয়ে যদি আপনি চান, এইটা আপনার জন্য ভালো সিদ্ধান্ত হবে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নেওয়া। আর সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিলে অসুবিধার জায়গা একটাই, সেটা হচ্ছে স্যার 1 বছর ওয়েট করব। ভাই আপনি এখন করতেছেন কি, আপনি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে যদি না পড়েন, আপনি যদি ভালো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন না করেন, তাহলে ভবিষ্যতে সারা জীবন আফসোস থাকবে। সারা জীবন আফসোস করার চাইতে এখন না হয় একটা বছর চোখ নাক কান বুঝে গাধার মতো একটু খাটেন, যাতে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়, হতে পারে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, হতে পারে সেটা জাহাঙ্গীরনগর, হতে পারে সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অথবা হতে পারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভালো মানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলাতে আপনার অবস্থান চলে আসতেই পারে। আর যেহেতু এই বছর এইচএসসি 26 ব্যাচ যারা পরীক্ষা দিতে আসতেছে ইন্টারমিডিয়েট, তাদের পরীক্ষার পরপরই রেজাল্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই হচ্ছে অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে। তার মানে সেকেন্ড টাইমারদেরকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। সেকেন্ড টাইমারদের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ধরে রাখেন যে মোটামুটি এই বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই আপনার অ্যাডমিশন টেস্ট কিন্তু হয়ে যাবে। সো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার চিন্তা করতেছেন, ভাই আগে ডিসিইউ পরীক্ষা দিয়ে নেই, ভাই গুচ্ছতে আসছে ওয়েটিংয়ে আসি, দেখি কোন সাবজেক্ট আসে, ভাই এই দেখা দেখি করা বাদ দিয়ে এমন একটা প্রিপারেশান নেন যাতে আপনি পজিশনে চলে আসতে পারেন, টপ 10-এ চলে আসতে পারেন, আর ওয়েটিংয়ে যাতে আপনাকে না থাকা লাগে। সো যারা যারা এখনও ভালো বিশ্ববিদ্যালয়ে হয়তো বা চান্স পাই নাই, তারা এখন থেকে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন। কারণ চিন্তাভাবনা শুরু করে লেখাপড়াটা শুরু করে দেন। আপনাদের সাথেরই অনেক স্টুডেন্ট আমাদের সাথে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করে দিছে, তারা আপনাদের কাছ থেকে অনেকটুকু কিন্তু স্যার সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা শুধু শুধু পিছায় থাকেন না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন তো ফ্রি আপনার হয়ে যাচ্ছে, বাট সেকেন্ড টাইমের প্রিপারেশান লম্বা একটা জার্নি, গোছানো প্রস্তুতির দরকার। এই জন্য আই এডুকেশনকে বেছে নেওয়াটা আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে। পরে গিয়ে পস্তানোর চাইতে এখন একটা ভালো সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের মতো কাজ হবে। আসেন বিমা থেকে কয়েকটা কোশ্চেন সমাধান করি আমরা। বিমা চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সর্বপ্রথমেই যে বিষয়টা বিবেচ্য সেটা কি স্যার, বিমাযোগ্য স্বার্থ। যদি আপনার বিমাযোগ্য স্বার্থ থাকে তাহলে বিমা করা যাবে, নতুবা বিমা করা যাবে না। তারপরে বিমা গ্রহীতার বিমাযোগ্য স্বার্থ রয়েছে বলে ধরা হয় নিচের কার জীবনে থাকে, ভাই বোনের জীবনে এখানে বিমাযোগ্য স্বার্থ রয়েছে। বাংলাদেশে বিমা আইন প্রচলিত, বাংলাদেশের বিমা আইনটা হচ্ছে 2010 সালের, 2010 সালে হচ্ছে বাংলাদেশের বিমা আইন, এটা প্রচলিত। তারপর কোশ্চেন নাম্বার 136, বাংলাদেশ সরকার বিমা ব্যবসায়টাকে জাতীয়করণ করছে হচ্ছে 1972 সালে। তারপরে বাংলাদেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা, এটা হচ্ছে আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি।
ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। IDRA, IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে জীবন বীমা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে এই অদ্যাবধি জীবন বীমা এই চ্যাপ্টার থেকে। জীবন বীমা চ্যাপ্টারের প্রশ্নগুলো যদি আমরা করি, পুনর্বীমার ক্ষেত্রে পুনর্বীমা অর্থাৎ দ্বিতীয়বার যেখানে বীমা করা হয় সেখানে বীমা গ্রহীতা বলা হবে হচ্ছে প্রথম বীমা কোম্পানিকে। প্রথম বীমা কোম্পানি হচ্ছে বীমা গ্রহীতা, আর দ্বিতীয় বীমা প্রতিষ্ঠানকে এক্ষেত্রে বলা হবে হচ্ছে বীমাকারী। দ্বিতীয় বীমা প্রতিষ্ঠানকে বলা হবে হচ্ছে বীমাকারী। তারপর মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি বীমা গ্রহীতা বীমা পলিসি ভাঙে সেক্ষেত্রে যে টাকাটাকে পাওয়া যাবে সেটাকে বলা হয় সমর্পণ মূল্য, যার ইংরেজি নাম হচ্ছে সারেন্ডার ভ্যালু। মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আপনি বীমা পলিসির টাকা নিতে চান সেক্ষেত্রে আপনি বীমাটাকে জমা দিবেন, জমা দিয়ে আপনার টাকা আপনি সংগ্রহ করে নিতে পারেন। তারপরে কোশ্চেন নাম্বার 140, কেবল নির্ধারিত সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে বীমা গ্রহীতাকে কোন বীমা দাবি পূরণ করা হবে। যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে মরেন তাইলে টাকা পাবেন, সেটার নাম হচ্ছে সাময়িক বীমা। সাময়িক বীমা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দুইজন বীমাকারী বলতে কাকে বোঝানো হয়? বীমাকারী বলতে বীমা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। তো যখন একটা বীমা প্রতিষ্ঠান আরেকটা বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা হচ্ছে বীমার সুবিধাটা নেয় সেটাকে বলা হয় হচ্ছে পুনর্বীমা। পুনর্বীমা যখন কোনো সম্পত্তি মোটামুটি বড় অ্যামাউন্টের হয়ে থাকে সেক্ষেত্রে একটা বীমা কোম্পানির জন্য ঝামেলাপূর্ণ হতে পারে, সে আরেকটা বীমা কোম্পানির সাথে তার এটা শেয়ার করে নেয়, সেটাকে বলা হয় হচ্ছে পুনর্বীমা। 142 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, কোন বীমায় স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য নয়? স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য নয় হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে। এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষাতে আসে, জীবন বীমার জন্য বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা। তারপরে ক্ষতিপূরণের নীতিমালা কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? ক্ষতিপূরণের নীতিমালা প্রযোজ্য হচ্ছে সম্পদ বীমার ক্ষেত্রে, আর ক্ষতিপূরণের নীতিমালা প্রযোজ্য নয়। ক্ষতিপূরণের নীতিমালা প্রযোজ্য নয় এইটা যদি প্রশ্ন হয়, প্রযোজ্য নয় হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে। জীবন বীমায় ক্ষতিপূরণের নীতিমালা প্রযোজ্য নয়, আর সম্পদ বীমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে প্রযোজ্য কার জন্য? সম্পদ বীমার জন্য, নয় কার জন্য? জীবন বীমার জন্য। পরবর্তী প্রশ্ন দেখবেন কোশ্চেন নাম্বার 44, দ্বৈত বীমা। দ্বৈত বীমা এটা প্রযোজ্য ক্ষেত্র কোন জায়গাতে? দ্বৈত বীমা প্রযোজ্যের জায়গা হচ্ছে জীবন বীমা। তারপরে দেখি আমরা কোন পদ্ধতিতে বীমা গ্রহীতা এবং বীমাকারী উভয়ই হচ্ছে বীমা কোম্পানি। উভয় বীমা কোম্পানি যে ক্ষেত্রে সেটা হচ্ছে পুনর্বীমা। তারপরে 140, নিচের কোনটি জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? জীবন বীমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয় সেটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণের চুক্তি, তারপরে হচ্ছে স্থলাভিষিক্তকরণের চুক্তি, স্থলাভিষিক্তকরণের চুক্তি, এই বিষয়গুলো এর সাথে জড়িত নয়। স্থলাভিষিক্তকরণের চুক্তি এগুলো প্রযোজ্য নয়। তাহলে মনে রাখবেন, ক্ষতিপূরণের চুক্তি, স্থলাভিষিক্তকরণের চুক্তি এগুলো জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন, এই যে ক্ষতিপূরণের নীতি কোথায় প্রযোজ্য নয়? প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে? জীবন বীমায়। জীবন বীমা চুক্তিতে প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে চূড়ান্ত পরিমাণ সদ্বিশ্বাস। আপনার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বীমাকারীকে অবশ্যই সঠিক তথ্য দেওয়াটা আপনার দায়িত্ব। সো বীমাকারী বীমা গ্রহীতা উভয়ের মধ্যে কি থাকতে হবে? বীমাকারী মানে হচ্ছে বীমা প্রতিষ্ঠান, আর বীমা গ্রহীতা যিনি বীমাটা গ্রহণ করছেন, এই উভয়ের মধ্যে কি থাকা লাগবে? চূড়ান্ত সদ্বিশ্বাস বিদ্যমান থাকা লাগবে। তারপরে কোন ক্ষেত্রে দ্বৈত বীমা করা যায় না? দ্বৈত বীমা করা যায় না হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে। আসি পুনর্বীমার মুখ্য উদ্দেশ্য। পুনর্বীমার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। একাধিক প্রতিষ্ঠান যখন বীমা করে উদ্দেশ্য হলো ঝুঁকি হ্রাস করা।
জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষতিপূরণের নীতি, এটা প্রযোজ্য নয়। তারপরে বিমা কোম্পানিকে প্রদান করা অর্থ, বিমা কোম্পানিকে যেই অর্থ আপনি প্রদান করেন সেটাকে বলে হচ্ছে প্রিমিয়াম। বিমা কোম্পানিকে আপনি যে টাকাটা দিবেন সেটা হচ্ছে প্রিমিয়াম। তারপরে দেখেন নৌ বিমা থেকে আসা প্রশ্ন জেটিসন। জেটিসন মানে হচ্ছে পণ্য নিক্ষেপ করে দেওয়া। যখন আপনার সমুদ্রের মধ্যে আপনি চলতেছেন, ঝড় চলে আসলো, ঝড়ের মধ্যে যদি আপনার জাহাজ অনেক ভারী হয়, তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন জাহাজটাকে হালকা করার জন্য কিছু পণ্যদ্রব্য আমরা সমুদ্রে নিক্ষেপ করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করি, যার ফলে জাহাজ এবং অন্যান্য পণ্যগুলো যাতে রক্ষা পায়। তাহলে এই জেটিসন বলতে হচ্ছে পণ্য নিক্ষেপকে বোঝানো হয়। তারপরে উন্মুক্ত বিমাপত্র, এইটা প্রযোজ্য যার ক্ষেত্রে সেটা হলো জাহাজ। জাহাজের ক্ষেত্রে উন্মুক্ত বিমা এটা প্রযোজ্য। পণ্য বিমার জন্য যে ধরনের নৌ বিমাপত্র উপযুক্ত সেটাকে বলা হবে হচ্ছে উন্মুক্ত বিমাপত্র। তারপরে হলো জেটিসন শব্দটা প্রযোজ্য কার সাথে? জেটিসন এটা প্রযোজ্য হচ্ছে নৌ বিমার সাথে। জেটিসন মানে কি ছিল? পণ্য নিক্ষেপ করা। নৌ বিমার প্রশ্ন এই চারটা। আসেন এবার অগ্নি বিমার প্রশ্নগুলো দেখি। অগ্নি বিমার প্রশ্ন, কোন ধরনের বিমার ক্ষেত্রে স্থাবর এবং অস্থাবর উভয় ধরনের সম্পত্তিকে বিমা করা যায়? স্থাবর অস্থাবর উভয় বিমা করা যায় হচ্ছে অগ্নি বিমার ক্ষেত্রে। সেম প্রশ্ন আবার রিপিট হয়েছে, স্থাবর অস্থাবর কোন ক্ষেত্রে করা যায়? অগ্নি বিমার জন্য। আর যে নীতিতে নৌ বিমা এবং অগ্নি বিমার মধ্যে কিছুটা ভিন্নতা, আলাদা আলাদা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ, এই জায়গাতে নৌ বিমা এবং অগ্নি বিমার মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। সর্বশেষ প্রশ্ন শস্য বিমা, এইটা প্রচলিত হয়েছে কোথায়? শস্য বিমা প্রচলিত হয়েছে হচ্ছে জার্মানিতে। জার্মানিতে প্রচলিত হয়েছে হচ্ছে শস্য বিমা। আমাদের বাংলাদেশেও প্রচলিত, বাট এটা সর্বপ্রথম জার্মানিতে চালু হয়েছে। এই ছিল টোটাল প্রশ্ন নাম্বার 160 পর্যন্ত। এক টানে আমরা পড়া শেষ করে ফেললাম, 1 ঘন্টার ক্লাস শেষ। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে খুব বেশি প্রশ্ন পড়ি নাই, মাত্র 62টা প্রশ্ন আমরা সমাধান করছি। আর এই 62টা প্রশ্ন যেখানে যেখানে বিস্তারিত ব্যাখ্যার দরকার ছিল আমি চেষ্টা করছি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার। আরও বিস্তারিত যদি আপনাকে জানতে হয় তাহলে চলে আসবেন আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আপনার কমার্সের যতগুলো সাবজেক্ট, কমার্সের সবগুলো সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এর পাশাপাশি আপনার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ম্যাথ অ্যান্ড আইকিউ, এই জায়গা থেকে স্যার প্রশ্ন আসে। সো ম্যাথ অ্যান্ড আইকিউর উপরেও আমাদের আলাদা করে ক্লাস থাকবে, কারণ ম্যাথ এবং আইকিউ এটা লাগবে কোথায়? ম্যাথ অ্যান্ড আইকিউ লাগবে হচ্ছে যদি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট, চট্টগ্রামের সি ইউনিটে পরীক্ষা দিলে আপনার ম্যাথ লাগবে। জাহাঙ্গীরনগরের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পরীক্ষা দেন, জাহাঙ্গীরনগরের কিছু কিছু ইউনিটে আপনার ম্যাথ আসবে পরীক্ষাতে। জাহাঙ্গীরনগরে আপনার ম্যাথ লাগবে। যদি আপনি হচ্ছে সাস্টে পরীক্ষা দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন, সেখানে আপনার ম্যাথ লাগবে। আপনি যদি টার্গেট বিইউপি হয়ে থাকে, বিইউপিতেও কিন্তু আপনার ম্যাথ লাগবে। সো এই জায়গাগুলোর জন্য আমাদের ম্যাথেরও ক্লাস থাকবে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। আর এই সেকেন্ড টাইম ব্যাচ দিয়ে আপনার টার্গেট ডেফিনেটলি এবছর আর সেকেন্ড হয়ে থাকা না, এবছর আর ওয়েটিংয়ে থাকা না। আর কতকাল ওয়েটিংয়ে থাকবেন? এবার লিস্টে প্রথম মেরিট লিস্টে যাতে আপনার নাম আসে, এজন্য শুরু থেকে একটু যদি আপনারা সিরিয়াস থাকেন তাহলে আশা করি আপনাদেরকে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আশায় আর বসে থাকা লাগবে না। সো যারা যারা ক্লাসে ছিলেন বা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবেন, তাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি এবং আপনাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, ভালো ফলাফল আসুক, এই কামনা করি। তবে আপনাদের জন্য শেষ কথা একটাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিন শেষে তো ওই ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, নামের সাথে কলেজ তো স্যার থাকবেই, কিন্তু দিন শেষে আপনার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেগুলোতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার এখনও সুযোগ আছে, হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। আপনারা অনেকেই দেখে থাকবেন যে ফেসবুকে আলোচনা চলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পুনর্বহাল চাই, এই নিয়ে আন্দোলন হচ্ছে। আমার কাছে মনে হয় না যে আপনারা যতই আন্দোলন করেন সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আর আসবে কিনা
এটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন, তবে আমার কাছে মনে হয় সম্ভাবনাটা কম। সো ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই তো কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তো বাংলাদেশের আরও অনেকগুলো নামি দামি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। সেখানে পরীক্ষা দিয়ে আপনার একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে আপনার জীবনটাকে সফল করে তোলার জন্য 6 মাস 8 মাস অপেক্ষা করাটা মনে হয় দোষের কিছু হবে না, সঠিক সিদ্ধান্তই হবে বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।